নাগারে বৃষ্টিতে ডুবলো বোলপুরের সতীপীঠ কঙ্কালীতলা। কোপাই নদী জলস্তর বৃদ্ধি পাওয়ায় কঙ্কালীতলার ভিতরেও ঢুকে গেল জল। হাঁটু জল জমায় ভোগান্তিতে পুণ্যার্থীরা। আজকে দেখছি জলে পরিপূর্ণ একেবারে পুরো জায়গাটা, মানে যেন একটা পবিত্র জায়গায় ঢুকছি আমরা, যেন মানে পা স্পর্শ করে নিজেদের পবিত্র করে যেন ঢুকছি, এরকম একটা ফিলিংস এলো আর কি। আমরা তারাপীঠ গিয়েছিলাম, তারাপীঠ হয়ে কালীমার কাছে এসেছি, এখানে কঙ্কালীমার কাছে, কিন্তু এখানে নদীর জলে ভর্তি হয়ে গেছে, কিন্তু পুজো চলছে। হ্যাঁ, আমরা জল পেরিয়ে পুজো দিলাম সবাই মিলে। আমরা উদয়নারায়ণপুর থেকে এসেছি। ভালোই লাগছে, তো এরকম জল তো কোনোদিন দেখি নাই কঙ্কালীতলাতে এসেছি আগে। মাঝে মাঝে বছর 2, 3, 4, 5 করে ধুয়ে যায়, পরিষ্কার পরিচ্ছন্ন, মায়ের কুণ্ডুটা ধুয়ে যায়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়, নতুন জল আবার পরিপূর্ণ হয়ে যায়। এখন ভক্তরা ওই হাঁটু পর্যন্ত জল নিয়ে ওরা আনন্দ করে আসছে, মায়ের কাছে পুজো দিচ্ছে, এবং যাদের ইচ্ছা তারা মা ঠিক নিয়ে আসছে, আবার যাচ্ছে। বীরভূমের আরও একটা ছবি দেখাবো আপনাদের। শান্তিনিকেতনের গোয়ালপাড়ায় কোপাই নদী জল বইছে সেতুর ওপর দিয়ে। সেতুর ওপর বিপজ্জনকভাবে যাতায়াত করতে হচ্ছে এভাবেই এলাকার বাসিন্দাদের। এই রাস্তা দিয়ে পাড়ি হয়ে সহজেই সিউড়ি চলে যাওয়া যায়। গুরুত্বপূর্ণ এই সেতুর ওপর দিয়ে এখন জল বইতে থাকায় সমস্যায় পড়েছেন স্থানীয়রা। বৃষ্টি এভাবেই বাড়তে থাকলে এই সেতু দিয়ে হয়তো ভবিষ্যতে যাওয়া আসা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে, এই আশঙ্কা করছেন এলাকার মানুষ। আস্ত একটা ব্রিজ কার্যত জলের তলায়। যখন গ্রীষ্মের সময় আসি একদমই আমাদের ছোট নদী জল থাকে না, এতটা স্রোত থাকে না। নদীর অন্য রকম রূপ, মানে একদম বেশ ভরা, একদম ভরা নদী, কিন্তু অবশ্যই ভয়াবহ। অবশ্যই অবশ্যই বিপজ্জনক, মানে জলের ওভারফ্লো তো হচ্ছে। আমরা চেষ্টা করছি, পুলিশ প্রশাসনের সঙ্গে কথা হয়েছে, আমরা চেষ্টা করছি সমস্ত প্রথম হচ্ছে স্পটগুলোকে ক্লিয়ার রাখা, যাতে কোনো কারণে কোনো রকম সমস্যার সিচুয়েশন না হয়, এবং আমাদের টিমও রয়েছে। বাকি আমরা কমিউনিকেশন করে হায়ার অথরিটির সঙ্গে করবো। আমরা টাইম টু টাইম দেখে নেবো যে কী সিচুয়েশন কী করা যায়। বীরভূমের ছবি দেখলেন আপনারা, একই অবস্থা কাটোয়াতেও। দেখে ব্রিজ না নদী সেখানেও বোঝার উপায় নেই, কারণ 120 ফুট উঁচু ব্রিজ কার্যত জলের তলায়। কোমর সমান জল পেরিয়ে প্রত্যেক দিন এভাবেই যাতায়াত করতে হচ্ছে। গত 24 থেকে 48 ঘন্টায় নাগারে বৃষ্টি, জল বাড়তে বাড়তে আস্ত ব্রিজই কাটোয়ায় ডুবে যেতে বসেছে। এই ছবি কাটোয়া 1 নম্বর ব্লকের করুই রোডের গাফুরিয়া ফরে ব্রিজের ছবি। গতকাল রাত থেকেই জল বাড়ায় 120 ফুটের উঁচু এই ব্রিজ কার্যত জলের তলায়। দুদিন আগেও এই ব্রিজের ওপর দিয়ে বাস চলতো। এখন সেতু পারাপার করতে ভ্যানের ওপর ভরসা রাখতে হচ্ছে স্থানীয় মানুষদের। ছেলে পেলে নিয়ে খুব অসুবিধা, ভয় লাগছে যেতে। কেন ভয় লাগছে? কেন? জলে সড়ক ব্রিজটা দেখছেন কি অবস্থা হয়ে আছে? খুব নিচু, জলে ডুবে গিয়েছে, অনেক জল হয়ে গিয়েছে। জলের খুব গতি, জন্য আস্তে আস্তে হলো ভ্যানে করে ব্রিজ ডুবে গিয়েছে। কিরকম জল হবে ব্রিজে? প্রচুর জল, কারেন্ট আছে, বিশাল কারেন্ট আছে, বিশাল জল আছে। বাস আসে না, ভ্যান আসে না, কোনো যানবাহন আসে না বর্ষার জলে। এই ভিজে ভিজেই আমাদের ঘরে এইভাবে ব্যবহার করতে হচ্ছে। ভ্যানে করে কোথায় নিয়ে চললে? ভ্যানে করে ওপার নিয়ে চললাম প্যাসেঞ্জার, যাদের অসুবিধা হচ্ছে যেতে। অনেকটা জল আছে এখানে, যেতে অসুবিধা হবে, স্রোত চলছে এদিকে। গতকালকে যে ভারী বর্ষণে দেখা যাচ্ছে যে কাটোয়া করুই রোডের ওপর গাফুলিয়ার যে ফোরে নদীর যে সেতু রয়েছে, সেই সেতুর ওপর দিয়ে জল বয়েছে। একদম সেতুর ওপরে প্রায় 1 বুক জল। বাধ্য হয়ে এই রাস্তায়, এই সেতুর ওপর দিয়ে যে বাস চলাচল বন্ধ, যানবাহন চলাচল করতে পারছে না। দেখা যাচ্ছে যে একমাত্র এই যে ওই পার থেকে এই পারে এবং এপার থেকে ওপারে মানুষজনকে বিভিন্ন প্রয়োজনে আসতে হচ্ছে ভ্যানের ওপরে চড়ে। দেখা যাচ্ছে যে এমনই একটি মোটর সাইকেল যারা ওপার থেকে এপারে আসছে, তাদের প্রয়োজনে আসতে হচ্ছে ভ্যানের ওপরে, তারা কিন্তু মোটর সাইকেল চাপিয়েছে। প্রশাসন থেকেও কিন্তু ইতিমধ্যে বারণ করা হয়েছে যে ভারী যানবাহন এই ব্রিজের ওপর দিয়ে কোনোভাবেই চলাচল করা যাবে না। এর পাশাপাশি এই যে ব্রিজ, এই ব্রিজ থেকে মাটি যে উচ্চতা, কিন্তু মাটি থেকে এই ব্রিজের উচ্চতা কিন্তু অনেকটাই, এবং জল এতটাই বেড়ে গেছে যে ব্রিজের ওপর দিয়ে কিন্তু ইতিমধ্যে জল বইছে। যেটা আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আগামী 4 দিন কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। স্বাভাবিকভাবেই যেটা মনে করা হচ্ছে, এর থেকেও যদি আরও বেশি বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু আরও এলাকা কিন্তু জলমগ্ন হবে। কৌশিক দত্ত, TV9 বাংলা, কাটোয়া। জেলায় জেলায় দুর্ভোগের ছবিটা দেখালাম আপনাদের, কিন্তু এখনই একটানা বৃষ্টির হাত থেকে নিস্তার নেই। এবার গভীর নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস। আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গে সতর্কতা জারি। দক্ষিণবঙ্গের আরও এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কা।
পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, বীরভূম, মুর্শিদাবাদেও অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। এই 4 জেলায় একদিনে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা। ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়াতেও। হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও নিম্নচাপ, মুষলধারায় বৃষ্টির পূর্বাভাস। কাল সকাল পর্যন্ত আলিপুরদুয়ারে লাল সতর্কতা। একদিনে 200 মিলিমিটারেরও বেশি বৃষ্টির আশঙ্কা আলিপুরদুয়ারে। দার্জিলিং, কালিম্পংয়ে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। জলপাইগুড়ি, কোচবিহার, মালদাতেও কমলা সতর্কতা। ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। সিকিম, ভুটানের জলে উত্তরবঙ্গের বিপদ আরও বাড়তে পারে। हिमाचल प्रदेश के समेज गांव में इस वक्त हम मौजूद हैं और तबाही ही तबाही, जहां भी हम जाते हैं तबाही ही तबाही यहां पर नज़र आती है। इस वक्त हम समेज गांव के स्कूल में मौजूद हैं और स्कूल के हालात आपको दिखाते हैं कि क्या यहाँ पर हालात, ये स्कूल की जो बिल्डिंग थी इसके हालात अब कैसे हो चुके हैं। ये आप देख सकते हैं, टूटी हुई कुर्सियाँ पड़ी हैं और टूटे हुए शीशे पड़े हैं खिड़कियों के, और इस रास्ते से पानी अंदर घुसा था और अपना रास्ता बनाता हुआ पानी आगे निकल गया। आप देख सकते हैं कि ये हालात कैसे अब बने हुए हैं। एक ट्रॉफ़ी है जो इस स्कूल ने कभी जो जीती होगी। आप देख सकते हैं कि इसमें लिखा है जोनल लेवल अंडर 19 गर्ल्स माइनर गेम टूर्नामेंट 2023, यानी कि 2023 में इस स्कूल ने ये कोई स्पोर्ट्स में बैडमिंटन में जो है ये ट्रॉफ़ी जो जीती होगी, ये यहाँ पे पड़ी हुई है। आप देख सकते हैं कि इसके अंदर के हालात आप देखिए किस तरीके के साथ यहाँ पर मलबा ही मलबा जो अब दिखाई दे रहा है। और ये पत्थर देखिए, ये पत्थर कहाँ से कहाँ तक यहाँ पर पहुँचा है, और ये इस तरफ देखिए किस तरीके के साथ ये पत्थर ही पत्थर जो आपको नज़र आ रहे हैं। ये ऊपर से जब बादल फटा था तो ये सारा मलबा जो है ऊपर से ही नीचे को आता रहा और तबाही ही तबाही जो है मचाता रहा। तो स्कूल की बिल्डिंग को भी बहुत सारा नुकसान पहुँचा है। आप देख सकते हैं कि इसके अंदर के जो हालात हैं, अब सारी बिल्डिंग जो है बिल्कुल तबाह हो चुकी है और यहाँ पर मलबा ही मलबा जो है अंदर भी दिखाई दे रहा है। ये सारा सामान अंदर बिखरा पड़ा है। तो कुछ स्टाफ मेंबर यहाँ पे आए हैं अपना कुछ सामान लेने के लिए। मैं थोड़ा यहाँ कागज़ ढूंढने आया हूँ और फाइलें कुछ इस्टीमेट बनाना है, हमने कुछ अपनी फॉर्मेलिटी बनानी है जो हमने आगे डिप्टी डायरेक्टर को सेंड करनी है कि कितना नुकसान हुआ है हमारा। सर हमारे स्कूल के बच्चे भी कुछ 8 बच्चे जो कि अभी तक लापता है। वो भी मिसिंग है? हाँ जी, वो भी मिसिंग है। 8 बच्चे जो यहाँ हमारे स्कूल में पढ़ते थे। पूरा स्कूल बर्बाद कर दिया है। और बड़ी बात यह है कि 7-8 बच्चे भी इस स्कूल के लापता हैं और उनको भी अभी तक कुछ नहीं पता चला है। 36 लोग लापता जो हैं, उनमें 8 बच्चे भी थे और उनका रेस्क्यू ऑपरेशन लगातार जो है जारी है। कैमरामैन वीर सिंह के साथ हरपिंदर सिंह, TV9 भारतवर्ष, समेज गांव, शिमला। সিমলা থেকে TV9-এর প্রতিনিধির পাঠানো বিশেষ প্রতিবেদন দেখাচ্ছিলাম আপনাদের, কারণ মেঘে ভাঙা বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে হিমাচল প্রদেশের সিমলা এবং মানালির। এখনো পর্যন্ত মৃতের সংখ্যা 5, নিখোঁজ 42। কঠিন পরিস্থিতির মধ্যে উদ্ধার কাজ চালাতে হচ্ছে সেনা এবং NDRF-কে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। রেশন দুর্নীতি তদন্তের চাঞ্চল্যকর তথ্য ইডির হাতে। সূত্রের খবর, আনিসুর এবং আলিফকে সুদ বাবদ প্রত্যেক মাসে 10 লাখ টাকা জমা দিতে বলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এই নির্দেশ তিনি নাকি SSKM-এ শুয়েই দিতেন। আরো বিস্তারিত জানবো সহকর্মী সুজয়ের কাছ থেকে। সুজয়, দেখো দীপ, এই রেশন দুর্নীতিতে এই আনিসুর রহমান ওরফে বিদেশ এবং মুকুলকে তার এই বেআইনি ব্যবসা পুলে পেপে উঠতে যে সাহায্য করেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, সেই বাবদ যে টাকাটা জ্যোতিপ্রিয় মল্লিক পেতেন, সেই টাকাটাই তিনি চিঠিতে উল্লেখ করেছিলেন যে সেই টাকাটা তাকে যেন ফিরিয়ে দেওয়া হয়। এবং কিভাবে ফিরিয়ে দেওয়া হয় চিঠিতে উল্লেখ করা হয়েছিল যে সুদ হিসেবে দেখিয়ে সেই টাকাটা তার ঘনিষ্ঠ বা তার নামে থাকা যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিতে বলা হয়। 10 লাখ টাকা প্রত্যেক মাসে পাঠাতে বলা হয়। যেহেতু তিনি গ্রেফতার হয়ে জেলে রয়েছেন, তার পরিবারের এবং অন্যান্য প্রয়োজনে যে টাকা প্রয়োজন, সেই বাবদ এই 10 লক্ষ টাকা তাকে পাঠাতে বলা হয়েছিল। এবং এই শুধুমাত্র চিঠিতেই নয়, তো পরবর্তীতে যখন গত পরশুদিন যখন জ্যোতিপ্রিয় মল্লিকের চার্টার্ড অ্যাকাউন্টের অফিস এবং বাড়িতে তল্লাশি চালায়, তখন সেখান থেকে তার কম্পিউটার থেকে 2টি ফোল্ডার পেয়েছিলেন তারা। একটি ফোল্ডারে লেখা ছিল বিদেশ, অন্য পক্ষে ফোল্ডারে লেখা ছিল মুকুল। সেখানেও তারা নথি ঘেটে দেখতে পান যে এই 10 লক্ষ টাকা পাঠানোর
নথি তাদের কাছে রয়েছে, অর্থাৎ ট্রানজাকশন রয়েছে, এবং কিভাবে পাঠানো হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের নিয়ন্ত্রণে থাকা যে 3টি সংস্থা, সেই 3টি সংস্থার বিভিন্ন অ্যাকাউন্টে এই 10 লক্ষ টাকা ঘুরিয়ে ফিরিয়ে পাঠানো হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখানো হয়েছে ইন্টারেস্ট, সুদ হিসেবে দেখানো হয়েছে। ফলে মূলত নজর এড়ানোর জন্য এই 10 লক্ষ টাকাকে সুদ হিসেবে দেখানো হতো, এবং জ্যোতিপ্রিয় মল্লিকের যে দুর্নীতির প্রাপ্য টাকা, যেটাকে প্রফিটস অফ ক্রাইম বলা হয় ইডির ভাষায়, সেই প্রফিটস অফ ক্রাইম যেটা আনিসুরদের কাছে ছিল, সেই টাকাই জ্যোতিপ্রিয় মল্লিক চেয়েছিলেন এবং সেটা চিঠি মারফত চেয়েছিলেন, তেমনটাই ইডি আজকে আদালতে দাবি করলো। অনেক ধন্যবাদ সুজয়। আচ্ছা, এই রেশন দুর্নীতির জাল কি দীঘাতেও ছড়িয়ে গেছে? কেন বলছি, কারণ রেশন দুর্নীতিতে গ্রেপ্তার হওয়া বিদেশ এবং মুকুলের দীঘায় হোটেলের হদিশ মিলেছে। রেশন দুর্নীতির কালো টাকা সাদা করতে কি হোটেল ব্যবসায় বিনিয়োগ? কেন্দ্রীয় এজেন্সির আতশ কাছে এই দুই ভাইয়ের বিপুল সম্পত্তি। জানলে অবাক হবেন যে এই হোটেলের, এই বিলাসবহুল হোটেলের উদ্বোধন করে গেছেন টলিউডের নামজাদা তারকারা। তাহলে বুঝতে পারছেন দুর্নীতির শিকড় কতটা গভীরে। রেশন দুর্নীতির জাল এবার দীঘাতেও মিলল। দীঘা থেকে তাদের হোটেলের হদিশ মিলল, বিদেশ এবং মুকুলের নামে বেনামে হদিশ। আমাদের কাছে যারা হোটেল মালিক তারাই সদস্য হয়, তো ওরা যে কি কাণ্ড করছে সেটা আমাদের একটার মধ্যে পড়ে না। ইনকাম ট্যাক্স আছে, অন্যান্য দপ্তর আছে, তারা ধরবে, আমাদের তো সব দেখার প্রয়োজন হয় না। আমরা কেন ধরতে পারবো তাদের ভেতরে কি আছে না আছে? এখন হলেই তো দলের উপর নেতৃত্ব জানবে, এগুলো আমাদের কি করণীয় আছে? এখন কোন দলের সঙ্গে কোন নেতার সঙ্গে কে যুক্ত আছে, সেই নেতা যাদের সঙ্গে যুক্ত হয় তারা বুঝতে পারে। ডিলটা আছে মানে সেইটা সঠিকভাবে হচ্ছে কিনা, জমির বৈধ কাগজপত্র আছে কিনা, ট্রেড লাইসেন্স আছে কিনা, তিনি যে জায়গায় করছেন সেইগুলো আমরা দেখি। এর বাইরে তো ওই ধরনের কোনো চেকিং আমরা তো করি। তাহলে এবার হোটেলটা বৈধ কিনা সেটা আমরা অতি অবশ্যই দেখি, কিন্তু তার ওই মালিকের যদি কোনো ক্রিমিনাল অ্যান্টিসিডেন্ট থাকে বা কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে তিনি জড়িয়ে পড়েন, তার দায় তো ডিএসকে নেই। এই দীঘাতে অর্থাৎ নিউ দীঘাতে এই পেছনের যে হোটেল বিলাসবহুল হোটেল, এই হোটেলেই কিন্তু আনিসুর ও আলিফের যোগ রয়েছে বলে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। যদিও তদন্তকারীর কেন্দ্রীয় সংস্থার যারা আধিকারিক রয়েছেন এই বিষয়টায়, সমগ্র বিষয়টা তেমন কিছু না বললেও কিন্তু সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে যে এই হোটেলেই কিন্তু তাদের সম্পত্তি অর্থাৎ তাদের ইনভেস্টমেন্টে এই হোটেল তৈরি হয়েছে। যদিও আমরা এসেছিলাম এই হোটেলে, কিন্তু ম্যানেজার থেকে শুরু করে হোটেলের যারা এখন কর্তব্যরত রয়েছেন তারা কিন্তু পরিষ্কারভাবে কথা বলতে অস্বীকার করেন। এবং এখানে পেছনেই যে সিকিউরিটি রয়েছে তাকে আমরা গিয়ে জিজ্ঞেস করলাম যে ম্যানেজার যিনি রয়েছেন তার সঙ্গে কথা বলবো, কিন্তু তিনি স্পষ্টত বললেন যে ম্যানেজার বাবু এখন ব্যস্ত আছে। ফলে সমগ্র বিষয়টা নিয়ে কোথাও না কোথাও যে লুকাচুরি খেলা চলছে সেটা কিন্তু স্পষ্ট। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে আর কোন কোন সম্পত্তি উত্তর 24 পরগনা থেকে পূর্ব মেদিনীপুরের যে নজরে আসে সেটাই এখন দেখার বিষয়। দীঘা থেকে ক্যামেরায় দেবাশিসের সঙ্গে কনিষ্ক মাইতি, TV9 বাংলা।